TOEFL স্পিকিং। দেখুন, TOEFL স্পিকিং এ আমরা যে ৪ টা কোয়েশ্চেনের আনসার করি তার ভিতরে একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আপনি আপনার স্বাধীন মতামত প্রকাশ করতে পারেন। বাকি ৩ টা হচ্ছে ইন্টিগ্রেটেড টাস্ক। তার মানে আপনাকে রিডিং টেক্সটে অথবা অডিওতে যে ইনফরমেশন দেওয়া হয়েছে তার উপরে ভিত্তি করে বলতে হয়। এখন কথা হচ্ছে এইখানে আপনি যখন আনসার করবেন তখন মার্কিং ক্রাইটেরিয়াকে যদি আমরা স্ট্যান্ডার্ডে নিয়ে আসি, সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে কনটেন্ট। দ্যাট মিনস আপনি যা বলছেন সেটা কোয়েশ্চেন অনুযায়ী, কনটেক্সট অনুযায়ী ঠিক আছে কিনা। তারপরে যেটা আসে সেটা হচ্ছে ফ্লুয়েন্সি। সবার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আপনার ফ্লুয়েন্সি যদি ঠিক থাকে, তারপর হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশন কে কনসিডার করা হয়। আপনার ফ্লুয়েন্সি যদি ঠিক থাকে, তারপর হচ্ছে আপনার যে অ্যাকসেন্ট কে কনসিডার করা হয়। তারপরে যে আপনার গ্রামার দেখা হয়। তার মানে ফ্লুয়েন্সি আগে ঠিক থাকতে হবে। তারপরে হচ্ছে বাকি পার্ট গুলো আসে। তো সেটা কিভাবে ইমপ্রুভ করব? আমি ইংরেজিতে দুর্বল। আমি একজন প্রবাসী, আমি একজন প্রফেশনাল পারসন, আমি একজন বিজনেসম্যান। অনেক ধরনের ইস্যু আপনার থাকতে পারে। তো সেটা কিভাবে করবেন তার জন্য আজকের রিলেশন। বিফোর দ্যাট, welcome to our channel, TOEFL Bangladesh. One of the best platform in Bangladesh for TOEFL preparation. We're trying to make your TOEFL preparation easy. Learn TOEFL with fun. That is our motto and we're following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে TOEFL প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক our Facebook page and join our Facebook group. সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি TOEFL মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, কেন আছেন, কিভাবে আছেন, কি অবস্থায় আছেন, you can contact with us. আমার সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলুন আপনি নিজে কম্পিউটার স্ক্রিনে এবং কিভাবে আপনি TOEFL স্পিকিং এর ফ্লুয়েন্সি ইমপ্রুভ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। TOEFL স্পিকিং এ ফ্লুয়েন্সি ধারাবাহিক ও স্বচ্ছভাবে কথা বলার দক্ষতা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এতে আপনার স্পিকিং স্কোর সরাসরি প্রভাবিত হয়। তো চলুন আমরা এটার কিছু ব্যাখ্যা এবং বিশ্লেষণ বোঝার চেষ্টা করি। সর্বপ্রথম ফ্লুয়েন্সি নিয়ে আমাদের ভিতরে একটা কনফিউশন কাজ করে। ফ্লুয়েন্সিটা কি? চলুন আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। ফ্লুয়েন্সি মানে হচ্ছে ধারাবাহিকভাবে কথা বলা, মাঝখানে বারবার থেমে না যাওয়া। নাম্বার 2 হচ্ছে ভাব প্রকাশে দেরি না হওয়া, ভয়ে বা ঘাবড়ে গিয়ে এই যে বেশি ওয়ার্ড গুলো এগুলো বেশি না বলা। এরপরে যেটা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্মুথ ট্রানজিশন। মানে আপনি একটা টপিক বলছেন, এই টপিক থেকে আরেক টপিকে যাচ্ছেন, এটার যে ট্রানজিশনটা, এটার যে কানেকশনটা, অর্থাৎ এক আইডিয়া থেকে আরেকটায় সুন্দরভাবে যাওয়া, এই যে জায়গাটা সেটা আমাদের জন্য আসলে বেশি প্রয়োজনীয় বা দরকারি জিনিস হয়ে দাঁড়িয়েছে। ওকে, কিভাবে TOEFL স্পিকিং এর ফ্লুয়েন্সি বাড়াবে? ব্যাখ্যা, কৌশল এবং উদাহরণ। চলুন আমরা হচ্ছে এটা কিভাবে করব একটু বোঝার চেষ্টা করি। সর্বপ্রথম নাম্বার 1, টেমপ্লেট মুখস্থ করে প্র্যাকটিস করা। একটি নির্দিষ্ট স্ট্রাকচারে বারবার উত্তর দিলে ফ্লুয়েন্সি বেড়ে যায়। তাহলে TOEFL পার্ট 1 এর ক্ষেত্রে টেমপ্লেট কেমন হতে পারে? পার্সোনাল প্রেফারেন্স। এখন এটা আপনার আপনার পছন্দ হতে পারে। আপনি জাস্ট একটা স্যাম্পল দেখতে পারেন। ওয়েল, আই পার্সোনালি বিলিভ দ্যাট দিয়ে আপনার মতামত দিলেন। ওয়ান মেইন রিজন ইজ দ্যাট, তার কারণ কি? ফর এক্সাম্পল, তার একটা উদাহরণ দিলেন। অ্যাডিশনালি আরেকটা যুক্তি স্থাপন করলেন। সো দ্যাটস ওয়াই আই থিংক দিয়ে একটা ফাইনাল কনক্লুশন টানলেন। এই স্ট্রাকচারটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তাহলে একটা স্যাম্পল আনসার দেখি। ডু ইউ প্রেফার স্টাডিং অ্যালোন অর উইথ আ গ্রুপ? আপনি একা পড়াশোনা করতে পছন্দ করেন নাকি আপনারা হচ্ছে গ্রুপে পছন্দ করেন? ওকে, ওয়েল, আই পার্সোনালি প্রেফার স্টাডিং অ্যালোন। আমি পার্সোনালি বিলিভ দ্যাট বা প্রেফার আমি স্টাডিং অ্যালোন। ওয়ান মেইন রিজন ইজ দ্যাট, ঠিক আছে, আই ক্যান ফোকাস বেটার উইদাউট ডিস্ট্রাকশনস। এবার ফর এক্সাম্পল, when I prepare for exam, I usually stay in a quiet room and avoid group study. Okay, additionally, I feel more productive when I follow my own pace. So that's why I prefer studying alone. আমি হচ্ছে একা পড়াশোনা করতে পছন্দ করি। ওকে, এবার ব্যাখ্যা। এখানে চিন্তা না করে ফিক্সড প্যাটার্নে উত্তর আমরা দিতে পারি। তাহলে আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি অনুশীলন করলে মুখস্থের মতো ফ্লুয়েন্ট শোনা যাবে না। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে শ্যাডোয়িং টেকনিক ব্যবহার করা, অন্যদের কথা হুবহু অনুকরণ করা। ইউটিউব বা TOEFL স্পিকিং স্যাম্পল ভিডিও নিতে হবে, একটা সেন্টেন্স শুনতে হবে, পজ দিয়ে এক্সাক্ট ওইভাবে রিপিট করা, ইন্টোনেশন, পজ এবং টোন সব মিলিয়ে। সাপোজ আপনি একটা ওয়ার্ড শুনলেন, আই এম গোইং টু, তো আপনি এবার যা শুনলেন ঠিক সেম ভাবে বলেন আই এম গোইং টু, জাস্ট যা শুনবেন তাই। এটা ফ্লুয়েন্সি বাড়াতে সবচেয়ে কার্যকর। তার মানে স্টার মার্ক ফর্মুলা আপনি এটা ব্যবহার করতে পারেন। তো প্র্যাকটিস কিভাবে সোর্স করবেন? প্র্যাকটিস সোর্স TOEFL টিভি ইউটিউব চ্যানেল, টেস্ট প্রেপ, মাগুশ স্পিকিং স্যাম্পলস, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। ওকে, এরপর আসতেছে নাম্বার 3, থিঙ্কিং ইন ইংলিশ অনুশীলন করা দরকার।
বাংলায় না ভেবে ইংরেজিতে ভাবার চেষ্টা করা। উদাহরণ অনুশীলন করা। প্রতিদিনের কাজ নিয়ে ইংরেজিতে ভাবো। I woke up at 7 a.m. today. Then I made breakfast. I had eggs and toast. After that, I sat down to study TOEFL. এতে করে মাথায় ইংরেজি বাক্য গঠনের সময় কমে যাবে এবং ফ্লুয়েন্সি বাড়বে। ওকে, এরপরে যেটা আসতেছে স্পিকিং কোয়েশ্চেন বেসড টাইমার। প্র্যাকটিস 45 সেকেন্ড। আপনাকে নরমালি হচ্ছে 45 সেকেন্ড তো সময় দেওয়া হচ্ছে বলার জন্য প্রথম পার্টে। 45 সেকেন্ডের মাথায় রেখে প্র্যাকটিস করা। হোয়াট ইজ ইউর ফেভারিট টাইপ অফ মুভি অ্যান্ড ওয়াই? স্টপ ওয়াচ দিয়ে উত্তর বলো 45 সেকেন্ড ধরে। Well, I really enjoy watching science fiction movies. One reason is that they are imaginative and full of interesting ideas. For example, I recently watched Interstellar and it made me think deeply about the time and space. Another reason is that sci-fi movies often have great visuals and special effects, so overall they're exciting and thought provoking. তারপর টাইম ধরে আপনি এটা প্র্যাকটিস করেন। ওকে, এরপর হচ্ছে নাম্বার 5 ফিলার্স এড়িয়ে চলা। এই যে ওয়ার্ড গুলো আছে, তারপরে আমাদের যে ওয়ার্ড গুলো নরমালি হয় এগুলো কমিয়ে ব্যবহার করা বা এগুলো কম ব্যবহার করার চেষ্টা করা। ফিলার্স ফ্লুয়েন্সি কমিয়ে দেয়া, যেমন ফিলার্স রিপ্লেস করে স্মুথ লিঙ্কিং ওয়ার্ডস দিয়ে। ইনস্টেড অফ সে ওয়েল, ইনস্টেড অফ সে লেট মি থিঙ্ক। এগুলো দিয়ে আমরা হচ্ছে এগুলোকে কি করতে পারি, আমরা হচ্ছে এগুলোকে রিপ্লেস করতে পারি, এটার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে নাম্বার 6 ডেইলি প্র্যাকটিস এন্ড স্পিকিং প্রম্পটস। প্রতিদিন 3টা টোফেল স্পিকিং পার্ট 1 প্রশ্ন নিয়ে উত্তর রেকর্ড করো, তারপর শুনে নিজের ভুল খোঁজো। ওকে, তো এখানে বলা হচ্ছে প্র্যাকটিস প্রম্পটস। ডু ইউ প্রেফার রিডিং বুকস অর ওয়াচিং মুভিজ? ডেসক্রাইব ইউর আইডিয়াল উইকেন্ড। হোয়াট ইজ ইউর ফেভারিট সিজন অ্যান্ড ওয়াই? তো এই যে আপনার পার্ট গুলো আছে এগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ওকে, এরপর হচ্ছে সার সংক্ষেপে ফ্লুয়েন্সি বাড়ানোর যে কৌশলগুলো আমরা যা আলোচনা করলাম আজকে সেগুলো হচ্ছে আমরা আবার একটু রিভিউ করি। টেমপ্লেট বেসড স্পিকিং, স্ট্রাকচার তৈরি করা। শ্যাডোয়িং টেকনিক, শুনে সাথে সাথে সেটা ফলো করা। তারপর হচ্ছে থিঙ্কিং ইন ইংলিশ, রেসপন্স ডিলে কমায়। টাইমড প্র্যাকটিস, মানে বাস্তব টোফেল সময়ের সাথে অভ্যস্ত করা। ফিলার্স অ্যাভয়েড করা, স্পিচ স্মুথ রাখে। আরেকটা হচ্ছে ডেইলি সেলফ রেকর্ডিং, ভুল ধরতে ও ঠিক করতে সাহায্য করে। আপনারা এই পদ্ধতি অনুযায়ী যদি আপনারা ফলো করেন তাহলে আশা করা যায় যে আমরা স্পিকিং এর ফ্লুয়েন্সি টোফেলের ক্ষেত্রে অনেকাংশে বাড়িয়ে ফেলতে পারবো এবং আমাদের স্কোর বাড়াতেও সহযোগিতা করবে। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন, জানলেন এবং বুঝলেন। টোটাল জিনিসটা আপনারা একটু আয়ত্তে নেওয়ার চেষ্টা করেন। সর্বপ্রথম এই যে পিডিএফটা আমরা ব্যবহার করলাম, এটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা ভিডিওর কমেন্টে জাস্ট আপনাদের জিমেইল অ্যাড্রেসটা কমেন্ট করে দিবেন, আমরা আপনাদেরকে মেইল করে দেব। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে দেখুন, ফ্লুয়েন্সি ইটস সামথিং উইল কাম ফ্রম ইওর প্র্যাকটিস। এটা অবশ্যই আপনার প্র্যাকটিস থেকে আসবে, ফ্লুয়েন্সি কোনো মুখস্থ করার বিষয় না। ততক্ষণ আপনাদেরকে যে বিষয়গুলো শেখালাম তার ভিতরে শ্যাডোইংটা খুবই গুরুত্বপূর্ণ, পার্সোনালি আমার ফেভারিট। শুনে সাথে সাথে ওইটার মতো বলার চেষ্টা করি, যেটাকে আমরা ইমিটেটিংও বলতে পারি, যেভাবে ছোট বাচ্চারা কথা বলতে শিখে। বাবা মার কাছ থেকে শুনে সেটা হুবহু বলে এবং ওইভাবেই বলে। সে কোনো মিনিংও জানে না, বোঝারও চেষ্টা করে না, খালি বলে, তার কাজ হচ্ছে বলা। তো আমাদেরও এইভাবেই চেষ্টা করা উচিত এবং রেগুলার রিডিং পড়া, জোরে জোরে উচ্চারণ করে রিডিং পড়া এবং ইমিটেট করা, এই দুইটা কাজ যদি আপনারা করতে পারেন তাহলে স্পিকিং এ অবশ্যই আপনারা ভালো করবেন। আউট অফ 30 আমরা এখানে ইজিলি 23, 24, 25 স্কোর করতে পারি যদি আমরা ফ্লুয়েন্সিটাতে ইমপ্রুভ করতে পারি। এখন আপনি বলতে পারেন যে আমি কি পারবো? হ্যাঁ, আপনি পারবেন। আপনি যেই হন, আপনার যত দুর্বলতা থাকুক, আপনার যত ধরনের বেসিক নিয়ে সমস্যা থাকুক, আপনি পারবেন যদি আপনি সঠিক গাইডেন্স ফলো করেন, যেভাবে আমরা এই ভিডিওতে বলে দিলাম। এগুলো যদি আপনারা ঠিক মতো ফলো করেন। যাই হোক, এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।